সিরিজ সার্কিট না কি জানি বলে, সিরিজ সার্কিট কি জানি ভুলে গেছি। সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল তাহলে হচ্ছে ডিএনডি ডিজিটাল লজিক ডিজাইন টিএসসি 205 205। স্যার এই বোর্ডটা ইউজ করলে ভালো হয়, দেখতে একটু অসুবিধা হয় স্যার, দেখতে সমস্যা হয় পাশটা অনেক। এই বোর্ড ইউজ করব? জি স্যার, সবাই ওইটা কি স্পেস অনেক পাওয়া যায়, মানে ব্যাক এন্ড ফোর্থ মানে স্যার এটাকে সরানো যায় আর কি, উপরে নিচে করা যায়, ডানে বামে করা যায় স্যার। অ্যাড স্যার, ওই যে অ্যাড ডোন্ট সেভ দিয়ে দেন স্যার, সমস্যা নেই। এগ্রি করা এগ্রি করা তাহলে আমরা হচ্ছে টিএসসি 205 আমরা সিকোয়েন্সিয়াল লজিক বা সিকোয়েন্সিয়াল সার্কিট সিকোয়েন্সিয়াল লজিক ম্যাডাম তো স্লাইডে পড়ে না, আমি হাতে লিখি। তাহলে সিকোয়েন্সিয়াল লজিক আমি আরেকটা কোর্স করে 301 ওটা হাতে লিখে পড়ে স্লাইড করলে স্লাইড করে মাস্টার্সে বা ফোর্থ ইয়ারের কোনো আমার ইয়ে হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমস ক্লাউড কম্পিউটিং বিগ ডাটা অ্যানালিটিক্স। তাহলে আমরা এবার এখানে আসি সিকোয়েন্সিয়াল লজিক। তাহলে সিকোয়েন্সিয়াল লজিক আমরা তো এতদিন কি করছি, তাহলে সিকোয়েন্সিয়াল লজিক দিয়ে এখন শুরু করতেছি। এর আগে তোমরা পড়ছো এতদিন কম্বিনেশনাল লজিক, বা কম্বিনেশনাল সার্কিটও বলতে পারো। তাহলে আমরা এতদিন কম্বিনেশনাল লজিক করলাম, অ্যান্ডার নট গেট দিয়ে বা আইসি দিয়ে অ্যাডাপ্টার বানাইছি, মাল্টিপ্লেক্সার বানাইছি, ডিকোডার দিয়ে সার্কিট ডিজাইন করছি। এখন আবার সিকোয়েন্সিয়াল লজিক করতে আসবো, মানে পার্থক্যটা কি? আমরা এতদিন যেগুলো ডিজাইন করছি সেগুলো ছিল, আমি যদি একটা কথা ব্ল্যাক বক্সের মধ্যে রাখি, এখানে আমরা কিছু কম্বিনেশনাল সার্কিট করলাম, ডিজাইন করছি। সেখানে কি থাকতো, আমাদের কিছু ইনপুট থাকতো x1 থেকে xn, 1 বিট 2 বিট 4 বিট এভাবে n সংখ্যক বিট আমি হচ্ছে ইনপুট আকারে দিতাম, আর সাথে সাথে কিছু আউটপুট পেতাম। তবে আউটপুট পাইছো না, তবে এক্সপেরিমেন্ট দেখার সময় সার্ভিসে ওই সুইচগুলো অন অফ করে, তাই না? অন অফ করার সাথে সাথে কী হয়, আউটপুটও চেঞ্জ হয়। এই আউটপুট দেখে বোঝা যায় যে এই ফাংশনটা আমি ইমপ্লিমেন্ট করতে চাই সেটা ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করা হয়েছে। কিন্তু আমরা যখন কম্পিউটিং সিস্টেম বা আমরা যখন রিয়েল লাইফে এটাকে অ্যাপ্লাই করতে চাই, কোনো কারণে যদি ইনপুটের কোনো কিছু চেঞ্জ হয়ে যায় তাহলে দেখা যায় যে আউটপুট সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, এটা একটা সমস্যা। সে কারণেই আমরা চলে আসলাম এখান থেকে সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে কম্বিনেশন লজিকে কী ছিল, আউটপুট ডিপেন্ডস অন ইনপুট, ঠিক আছে? কম্বিনেশনাল লজিকে আউটপুট ডিপেন্ডস অন ইনপুট। সিকোয়েন্সিয়াল লজিকে আউটপুট শুধুমাত্র ইনপুটের উপরে ডিপেন্ড করে না, সাথে সাথে কম্বিনেশনাল লজিকের মধ্যে কম্বিনেশনাল লজিকের কী অবস্থায় আছে সেটার উপরও ডিপেন্ড করে। তাহলে এটা কীরকম হবে, সিকোয়েন্সিয়াল লজিক যদি আমরা বলি, সেখানে কম্বিনেশনাল লজিক অবশ্যই থাকবে, অ্যান্ড্রয়েড লজিকের বাচ্চা নেই। তাহলে কম্বিনেশনাল লজিক আমরা তৈরি করবো, সেখানে ইনপুট থাকবে, ইনপুট আউটপুট ছাড়া তো আসলে কাজ হবে না। something extend input আর আউটপুট z1 থেকে zn, কতগুলো বিট ইনপুট দিলে কতগুলো বিট আউটপুট পাওয়া যাবে। কিন্তু এখানে বিশেষত্ব হচ্ছে যে আউটপুট শুধুমাত্র ইনপুটের উপরে ডিপেন্ড করে না, সাথে সাথে কারেন্ট স্টেট অফ দ্য লজিক, কারেন্ট স্টেট কি আছে সেটার উপরে ডিপেন্ড করে। তাহলে কারেন্ট স্টেট এখানে রাখার মতো তো জায়গা নেই কম্বিনেশনাল সার্কিটে। সিকোয়েন্সিয়াল লজিকে আমরা কিছু মেমোরি এলিমেন্ট রাখবো, মেমোরি এলিমেন্ট রাখবো যেখানে আমরা হচ্ছে এই সার্কিটের স্টেটটাকে সেভ করে রাখবো। এই সার্কিটের স্টেটটাকে আমরা হচ্ছে সেই মেমোরি এলিমেন্টের মধ্যে সেভ করে রাখবো, যাতে করে পরের বার যখন আমরা ইনপুট চেঞ্জ করবো
আউটপুটটা যাতে শুধুমাত্র ইনপুটের উপরে ডিপেন্ড না করে, সাথে সাথে মেমোরি এলিমেন্টে কি সেভ করা আছে সেটার উপরও ডিপেন্ড করে। তাহলে সিকোয়েন্সিয়াল লজিকে আউটপুট নট অনলি ডিপেন্ডস অন ইনপুট বাট অলসো অন দ্য কারেন্ট স্টেট অফ দ্য লজিক which is saved in the memory. ঠিক আছে, তাহলে মেমোরিতে সেভ করার জন্য মেমোরি তো জেনারেল এলিমেন্ট, মেমোরিতে ইনপুট দিতে হবে, যা আমি সেভ করতে চাই সেটা ইনপুট দিতে হবে, এবং মেমোরি থেকে আমরা হচ্ছে সেটাকে আবার নিয়ে সার্কিটের আউটপুট ডিটারমাইন করার জন্য মেমোরিতে যা সেভ করা আছে সেটা নিয়ে আউটপুট দেবে। তাহলে আউটপুট নট অনলি ডিপেন্ডস অন দ্য ইনপুট বাট অলসো অন দ্য কারেন্ট স্টেট অফ দ্য লজিক। ঠিক আছে, আর কারেন্ট স্টেট আলাদা জায়গায় রাখতে হলো কেন? কারণ ইনপুট চেঞ্জের সাথে সাথেই তো কম্বিনেশন লজিকে আউটপুট চেঞ্জ হয়ে যায়। ফলে আমি এটা চেঞ্জ করার সাথে সাথে এইটা দিয়ে ডিসিশন নেওয়ার আগেই তো এটা চেঞ্জ হয়ে গেছে। ফলে আলাদা জায়গায় না রাখলে এটার সাথে সাথে চেঞ্জ হয়ে গেলে তো আসলে মানে ঠিক মতো ট্র্যাক রাখা যাবে না, কারণ এটার সাথে এটা চেঞ্জ হবে, আবার চেঞ্জ হবে, আবার চেঞ্জ হবে, সেটা আমরা আলাদা জায়গায় রাখলাম মেমোরি এলিমেন্টে, মেমোরি এলিমেন্টের জিনিসটা চেঞ্জ না হয় এবং সেইটা নিয়ে মেমোরি এলিমেন্টে আমি যে বিটগুলো ইনপুট দিচ্ছি তাদেরকে বলা হয় এক্সাইটেশন ইনপুট। এটা আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে দিলাম। ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই দিয়ে এক্সাইটেশন ইনপুট, যেটা মেমোরি এলিমেন্টে আমরা সেভ করার জন্য রাখি। ঠিক আছে, আর মেমোরি এলিমেন্টের আউটপুটে আমি যে স্টেটটা সেভ করতে চাই সেটাকে আমরা আউটপুট দিই। মেমোরি এলিমেন্টের আউটপুটকে আমরা স্মল ওয়াই দিয়ে ডিনোট করি, আর মেমোরি এলিমেন্টের ইনপুটকে আমরা হচ্ছে ক্যাপিটাল ওয়াই দিয়ে দিই। এটা বলা হয় এক্সাইটেশন ইনপুট, আর এটা হচ্ছে মেমোরি এলিমেন্টে যা সেভ করে রাখছি সেটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে, আউটপুটের নাম কি? এক্সাইটেশন আউটপুট, মেমোরি এলিমেন্টের এক্সাইটেশন আউটপুট, মেমোরি বা স্টেট বেসিক্যালি এটা একটা ইনপুট। ঠিক আছে, এটা একটা ইনপুট, তাই না? আমার লজিকের জন্য এটা হচ্ছে ইনপুট, স্টেটে যা আছে সেটা হচ্ছে স্টেট ইনপুট, আর এটা হচ্ছে বাইরের ইনপুট, আর এটা হচ্ছে কারেন্ট স্টেট। এর আউটপুট মানে ইনপুট, এটা হচ্ছে এক্সাইটেশন। তাহলে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটটা হচ্ছে বেসিক্যালি দেখতে এরকম। এখানে একটা কম্বিনেশনাল পার্ট থাকবে এবং মেমোরি এলিমেন্ট থাকবে যেখানে আমি হচ্ছে কারেন্ট স্টেট অফ দ্য লজিক সেভ করে দেবো এবং এটাকে আমরা পরবর্তীতে ইউজ করব। তাহলে এখন সিকোয়েন্সিয়াল সার্কিট করার জন্য তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে যে আমার এই সার্কিটটা ডিজাইন করতে হবে, আর একটা হচ্ছে যে এখানে যে নতুন এলিমেন্টটা আছে মেমোরি এলিমেন্ট যেটা আগে ছিল না সেটা বিষয়ে কীভাবে কাজ করে, কত ধরনের হতে পারে, কীভাবে তৈরি করা যায়, এসব বিষয়গুলো। তাহলে প্রথমে আমরা মেমোরি এলিমেন্ট কী ধরনের আছে, যেরকম কাজ করে, কীভাবে তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে দুই তিনটা ক্লাস করব। এরপরে আমরা হচ্ছে ফুল সার্কিট ডিজাইনে চলে যাবো যে এইগুলো ইউজ করে, যেগুলো মেমোরি এলিমেন্ট আমরা দুই তিন ক্লাসে করবো, সেগুলো ইউজ করে কীভাবে সার্কিট। আজকে ফর এক্সাম্পল একটা সার্কিট ডিজাইন করব, তারপরে হচ্ছে তাহলে আমরা সিকোয়েন্সিয়াল লজিকের ডেফিনেশন করলাম। এখন সিকোয়েন্সিয়াল সার্কিট আবার দুই ধরনের, সিকোয়েন্সিয়াল সার্কিট দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, আরেকটা হচ্ছে অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কি? সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস বলার আগে আমরা একটু ক্লক নামে একটা জিনিস, ক্লক আমরা যখন কম্পিউটার কিনতে যাই তখন বলে না যে এই কম্পিউটারের স্পিড হচ্ছে এত এত গিগাহার্টজ, এত মেগাহার্টজ, এটা কেন আসে? কত ফ্রিকোয়েন্সিতে অপারেশন করতে পারছে। তার মানে ওইদিকে আসলে দরকার ছিল আমি তো দেখুন যখনই ইনপুট দিব তখনই কাজ করলে হতো না, মানে আমাকে আবার অপারেশন করতে হবে। তাহলে ক্লকটা কেন লাগে আমি এটা বলি, মানে আমাদের সার্কিট ডিজিটাল সিস্টেমে বা কম্পিউটিং সিস্টেমে কেন আসলে ক্লক লাগে? ক্লক আসলে ক্লক হচ্ছে সিকোয়েন্স অফ প্রসেস। এরকম
সিকোয়েন্স অফ পালসের দিকে থাকে। এরকম কিছু হার্ডওয়্যার আছে যেগুলোকে ক্রিস্টাল অসিলেটর বলে, যে হচ্ছে কন্টিনিউয়াসলি পালস দিতে থাকে এবং সেটা আমরা প্রতি সেকেন্ডে একটা টিক হিসেবে পাইতে পারি। ঘড়ির জন্য যখন ইউজ করবো প্রতি সেকেন্ডে সেখানে কয়টা পালস হলে একটা সেকেন্ড পাওয়া যায় সেটা। আর কম্পিউটারের জন্য সেটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে সে কতগুলো ক্লক পালস দিতে পারে, সেটা হচ্ছে তার স্পিড। তাহলে কেন আসলে ক্লক ইউজ করা হয়? ক্লক ইউজ করা হয় এই কারণে যে ধরো এখানে কোনো একটা একটু আগে আসবে, কোনো একটা মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড বা আরো পরে আসে, একটু পরে আসবে, তখন কি হবে এখানে আউটপুটগুলো একটু চেঞ্জ হবে, তাই না? একটু প্রথম ব্যাক হয়তো পরে আবার আরেকটু চেঞ্জ হবে। কম্পিউটারের ক্ষেত্রে এরকম যদি হয়, যেহেতু আমি মেমোরি সেভ করে রাখছি, আমি হয়তো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে চাই, মাঝখানে গ্লিচের কারণে সে হয়তো ওই স্টেটে না যেয়ে অন্য আরেকটা স্টেট থেকে অন্য জায়গায় চলে, ঠিক আছে? এই জন্য মেশিন মাঝে মাঝে হ্যাং করে, তাই না? ওই লজিকে বা স্টেট ডায়াগ্রামে তার হয়তো কিছু সমস্যা আছে, যে স্টেটে যাওয়ার কথা ছিল ধরে সেই স্টেটে সে যেতে পারে না, অন্য জায়গায় চলে, ওটা অবশ্য অন্য আরেকটা সুবিধা। কিন্তু এখানে তারা কম্পিউটার কি করে, ক্লক পালস দিয়ে সেই ইনপুটগুলা ধরে নেয় যে এই পালসটা আসার আগে এই ইনপুটগুলা স্টেবল হয়েছে, ফিক্স হয়েছে, সব ইনপুট চলে আসছে, এখন এই পালসে আমি হচ্ছে একটা দৃশ্য ঠিক আছে? এই জন্য ক্লক পালসটা ইউজ করা হয়। তাই এটাকে বলা হয় সিনক্রোনাইজেশন, সবগুলো ইনপুট যাতে রেডি থাকে সেটাকে সিনক্রোনাইজেশন। কারণ ইনপুটটা কখন আসবে আমরা সাধারণত পজিটিভ এজে আমাদের হচ্ছে ধরে নেওয়া হয়, পজিটিভ এজের পরে হচ্ছে একটা চেঞ্জ, এটা চিন্তা করতে সুবিধা। নেগেটিভ এজও হতে পারে, পালসের পরে পাবে সেটাও হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু আমাদের চিন্তার সুবিধার জন্য আমরা যখন চিন্তা করি তখন ধরে নেই যে আচ্ছা পজিটিভ এজে চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে ক্লক, এবং ক্লকের সাথে ক্লক আসার আগে, ক্লকের এইটা আসার আগে ইনপুটগুলো রেডি হবে, পরে আবার একটা পজিটিভ এজ আসলে আবার চেঞ্জ হবে। তাহলে এটার ক্ষেত্রে তাহলে সিকোয়েন্সিয়াল লজিকে যে স্টেট চেঞ্জ হচ্ছে বা ইনপুটের জন্য আউটপুটটা চেঞ্জ হচ্ছে, এটা যদি আমরা একটা ক্লক ইউজ করে সিনক্রোনাইজ করি, যে ক্লকের এই এজটা হইলে যেমন একটা আউটপুট চেঞ্জ হবে, মেমোরি স্টেটগুলো চেঞ্জ হবে, তাহলে সেটাকে বলা হয় সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, ঠিক আছে? তার মানে এখানে একটা ক্লক আছে এবং সবগুলো স্টেট ক্লকের সাথে চেঞ্জ হচ্ছে। এরকম হতে পারে না যে এখানে 10টা মেমোরি এলিমেন্ট আছে কিন্তু 5টায় ক্লক দিয়েছি, 5টায় ক্লক দেই নাই, তাহলে কি এটা সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট হবে? হবে না, কারণ সবগুলো এলিমেন্টের স্টেট একসাথে চেঞ্জ হবে। তাহলে ক্লক থাকলেই যে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট হবে এরকম। অনেকে বলে যায় যে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট মানে এই সার্কিটে ক্লক থাকবে সেটাই সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল, আসলে সেটা না। যদি সবগুলো মেমোরি এলিমেন্টের স্টেট এবং ইনপুটের স্টেট, ইনপুটের কারণে আউটপুটের স্টেট একসাথে চেঞ্জ হয়, সেটা তখন সেটা হচ্ছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। তো এই একসাথে চেঞ্জ হওয়ার জন্য তোমার ক্লক পালস লাগে, ঠিক আছে? কিন্তু ক্লক থাকলেই যে সিনক্রোনাস সার্কিট হবে সেটা, ঠিক আছে? তাহলে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে সবগুলো মেমোরি এলিমেন্টের স্টেট এবং আউটপুটের স্টেট একই সাথে চেঞ্জ হলে সেটা হচ্ছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে অ্যাসিনক্রোনাস হচ্ছে উল্টাটা, যে সবগুলো একসাথে চেঞ্জ না হইলে সেখানে ক্লক থাকতে পারে, ক্লক হয়তো ইনপুটে দিচ্ছে বা দুই একটা ইনপুটে দিচ্ছে, কিন্তু সেটা তাও সিনক্রোনাস হবে না, সেক্ষেত্রে অ্যাসিনক্রোনাস হবে যদি সবগুলো এলিমেন্টের স্টেট একসাথে চেঞ্জ না হয়, ঠিক আছে? তাহলে এগুলো সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস, ঠিক আছে? তাহলে আমরা এই দুই ধরনের সার্কিটই পরবর্তীতে ডিজাইন করবো আমরা যখন এই সার্কিট। তাহলে এই গেল ক্লক, সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটের বেসিক ডেফিনিশন ধারণা হচ্ছে। এখন আসি আমরা হচ্ছে মেমোরি এলিমেন্ট। মেমোরি এলিমেন্টে কিছু কথা বলে নেই, নেক্সট দিন আমরা আলোচনা করব। তাহলে মেমোরি এলিমেন্টে দেখা যাচ্ছে যে আমি কতগুলো বিট ইনপুট দিব, সে হচ্ছে কতগুলো বিট এখানে সেভ করে রাখবে, যেটা সেভ করবে, যে এটা সেভ করবে সেটাই সে আউটপুট হিসেবে দিবে। এই উল্টা দিকে ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। তাহলে এখন মেমোরি এলিমেন্ট কি করানো যেতে পারে? তো মেমোরি এলিমেন্ট আমরা আমাদের সিলেবাসে আমরা 4 ধরনের মেমোরি এলিমেন্ট, 4 ধরনের মেমোরি এলিমেন্ট। চার ধরনের মেমোরি এলিমেন্ট বলতে একটা হচ্ছে এসআর, সেটা হচ্ছে নাম এসআর ডি কে কে ডি, 4 ধরনের মেমোরি এলিমেন্ট। এখন এই যে আমরা একটু আগে ক্লক বললাম না,
মেমোরি এলিমেন্টের সাথে আমি ক্লক ইউজ করব কি করব না তার উপর ভিত্তি করে আবার এই মেমোরি এলিমেন্টগুলো দুই ভাগে নামকরণ করা যায়। একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, যদি মেমোরি এলিমেন্টের সাথে ক্লক থাকে, ঠিক আছে, তাহলে এটা যদি ফ্লিপ ফ্লপ হয় তাহলে এটার সাথে ক্লক থাকবে, আর এখানে ইনপুট আছে এবং মেমোরি এলিমেন্টের স্মলেস্ট ইউনিট হচ্ছে 1 বিট মেমোরি। তাহলে এটা হচ্ছে একটা 1 বিট মেমোরি এলিমেন্ট এবং এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, কারণ এখানে এটার সাথে ক্লক আছে। অর্থাৎ এই ফ্লিপ ফ্লপটা এমনভাবে কাজ করবে যে এই ক্লকে যখন পালস আসবে তখন এই ইনপুটের কারণে এখানে হচ্ছে এটা স্টেট চেঞ্জ হবে বা এটা হচ্ছে সেভ হবে। কারণ কি ইনপুট দিলে কি সেভ হবে সেটা হচ্ছে এই কোন টাইপের জন্য কি রকম সেটা ওই টাইপের থেকে বলা হবে, ঠিক আছে। ধরো যেটা ইউজ করতেছে সেখানে দুইটাই এগুলি হচ্ছে ইনপুট। তাহলে আমরা দেখলাম এই যদি ক্লক থাকে মেমোরি এলিমেন্টের সাথে ক্লক ইউজ করি আমরা, এবং এই ক্লক আসলেই কেবলমাত্র এটার স্টেটটা এখানে সেভ হবে, তাহলে সেটাকে আমরা বলবো ফ্লিপ ফ্লপ। আর যদি ক্লক না থাকে সেটাকে বলবো আমরা ল্যাচ, ঠিক আছে। তাহলে মেমোরি এলিমেন্টের সাথে ক্লক থাকলে সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, আর ক্লক না থাকলে সেটা হচ্ছে ল্যাচ। তাহলে ল্যাচে যে কোনো সময় ইনপুটটা আসলে সেটা হচ্ছে এখানে স্টেটটা চেঞ্জ হয়ে সেভ হবে, ঠিক আছে। এখানে যা সেভ হবে সেটা সবসময় এখানে হচ্ছে অ্যাভেলেবল। তাহলে এই যে এসআরটি জেকেপি এগুলো কি, এগুলো সবগুলোরই ফ্লিপ ফ্লপ ভার্সন আছে আর সবগুলোরই ল্যাচ ভার্সন আছে। যদি ফ্লিপ ফ্লপ থাকে তাহলে সেটা ফ্লিপ ফ্লপ, আর ল্যাচ থাকলে ইন জেনারেল যখন আমরা অ্যাড্রেস করবো তখন সাধারণত ইন জেনারেল আমরা ফ্লিপ ফ্লপ নামেই ইয়ে করব। তাহলে ফ্লিপ ফ্লপ যখন বলবো তখন আসলে দুইটা ভার্সন বুঝাচ্ছি, আইদার ইয়ে ক্লক যদি না থাকে এক্সপ্লিসিটলি তখন আমরা ল্যাচ বলে দেবো, এখানে ক্লক নাই বা এটা হচ্ছে ল্যাচ, কিন্তু ইন জেনারেল বলার সময় এসআর ফ্লিপ ফ্লপ ইউজ করে বা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে। এসআরটা কি, এই নামগুলো আসছে হচ্ছে তাদের ইনপুটের নাম। এসআর ফ্লিপ ফ্লপে হচ্ছে দুইটা ইনপুট আছে, এস এবং আর। ডি ফ্লিপ ফ্লপে একটা ইনপুট, জেকে ফ্লিপ ফ্লপে জে এবং কে দুইটা ইনপুট, ই ফ্লিপ ফ্লপে হচ্ছে একটা ইনপুট। এবং প্রত্যেকটা আসলে কি কাজ করে সেটা আসলে ডিপেন্ড করে এটা কিভাবে কাজ করে। যেমন এসআর ফ্লিপ ফ্লপে দুইটা ইনপুট আছে, একটা এস একটা আর। এসআর এ 0 1 দিলে এখানে কি সেভ হবে, এসআর এ 1 0 দিলে এখানে কি সেভ হবে, সেটার উপর ডিপেন্ড করে এটা ফাংশনালিটি বা এটার ফিচার ডিফাইন হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে, ঠিক আছে। ডি ফ্লিপ ফ্লপে হচ্ছে একটা ইনপুট আছে, এখানে কত দিলে এখানে ডিতে কি সেভ হবে। ডি ফ্লিপ ফ্লপের জন্য হচ্ছে তুমি ইনপুটে যেটা দিবা 1 দিলে 1 সেভ হবে, 0 দিলে 0 সেভ হবে। ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে সবচেয়ে সিম্পল। আর বাকিগুলোর জন্য ফাংশন ডিফাইন করা আছে, আমরা একটা ট্রুথ টেবিল আকারে দেব, ঠিক আছে। এখানে 0 1 দিলে 1 1 দিলে 0 0 দিলে কি হয়, কি সেভ হয়, এটা এক বিটের ফ্লিপ ফ্লপ, একটা বিট সেভ। তাহলে আমরা এইগুলা মেমোরি এলিমেন্টের ডিটেইলস হচ্ছে নেক্সট ক্লাসে দেখি। আজকে হচ্ছে একটা ছোট সার্কিট ডিজাইন করে একটু ধারণা দেই যে আসলে সিকোয়েন্সিয়াল সার্কিটগুলো কিভাবে ডিজাইন করা হয়। আমরা ফর সিম্পলিসিটির জন্য আজকে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করেই করি, যাতে আমরা এখানে 1 দিলে 1 সেভ হয়, 0 দিলে 0 সেভ। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিট এক্সাম্পল। সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পল কি কি? আমাদের ট্রাফিক সিগন্যাল আছে, ট্রাফিক সিগন্যালে এর আগে কি ধরনের লাইট ছিল সেটা মনে রাখতে হবে। তার মানে এটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। কারণ আউটপুট কি হবে সেটা কারেন্টের স্টেজ, এখন কি হলুদ আছে, হলুদ থাকলে এরপরে সবুজ অথবা লাল হবে, এরপরে হলুদ হইতে পারে। আবার লাল থাকলে এরপরে হলুদ হবে, সবুজ থাকলে এরপরে হলুদ হবে। তার মানে কারেন্টলি কি লাইট জ্বলা আছে সেটা আসলে আমাকে মেমোরি এলিমেন্টে সেভ করে রাখতে হবে। অর্থাৎ ট্রাফিক সিগন্যাল একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। ট্রাফিক সিগন্যালের সার্কিট ডিজাইন করতে হলে আমাকে অবশ্যই মেমোরি এলিমেন্ট ইউজ করে ডিজাইন করতে হবে। এই ডিজিটাল ক্লকটাও একইভাবে 0 থেকে 9 পর্যন্ত, যদি একটা ডিজিট আমি চিন্তা করি 0 থেকে 9 পর্যন্ত ওখানে দেখাতে হবে। এখন যদি 8 থাকে, একটা ক্লক পালস যখন আমার ভিতরে ক্রিস্টাল অসিলেটর ইনপুট দিবে তখন 8-এর জায়গায় আমাকে 9 দেখাতে হবে। তার মানে 0 থেকে একটা ডিজিটের জন্য, প্রত্যেকটা ডিজিটের জন্য 0 থেকে 9 পর্যন্ত কোন স্টেটে আছে সেটা আমাকে সেভ করে রাখতে হবে, ঠিক আছে। তার মানে ওই 0 থেকে 9 পর্যন্ত কটা 10টা স্টেট, 10টা স্টেটের জন্য কয় বিট লাগবে সেভ করা,
ওই লগ টু বেস করে আমাকে বের করতে হবে কয় বিট, ঠিক আছে? তো সেটা করে আমরা আসলে ডিটারমাইন করবো কয় বিট সেট, ঠিক আছে? তো সেরকমভাবে প্রত্যেকটা এরকম সিকোয়েন্সিয়াল সার্কিটের জন্য আমাকে আসলে ডিটারমাইন করতে হবে যে আমার কয়টা স্টেট হইতে পারে এবং কয়টা স্টেটের জন্য আমাকে কয় বিট আমাকে সেভ, ঠিক আছে? এবং ওই স্টেট অনুযায়ী সেটাতে ভালো মতো আউটপুটটা দেয়। তাহলে আমরা আজকে এমন একটা সার্কিট ডিজাইন করি যেটার মাত্র দুইটা স্টেট আছে, ঠিক আছে? দুইটা স্টেট মানে এক বিট রাখলেই হচ্ছে, তাহলে মেমোরি এলিমেন্ট এক বিটের একটা ফ্লিপ ফ্লপ হবে, ঠিক আছে? তাহলে সেরকম একটা কি হতে পারে? আচ্ছা, তাহলে তোমরা এতদিন যেরকম ডিজাইন করছো সেটার মধ্যে যদি বলি, তাহলে তোমরা অ্যাডার ডিজাইন করছো না? অ্যাডার কি ছিল? যে 4 বিটের সংখ্যা ইনপুট নেয়, দুইটা সংখ্যা ইনপুট নেয়, 4 বিটই তো করছো, তাই না? 8 বিটও করতে পারবো। তাহলে ধরো 4 বিটের ইনপুট নিচ্ছে কিন্তু আউটপুট দিচ্ছে 4 বিটের আবার একটা ক্যারি, মানে 5 বিটের ইনপুট। তাহলে 4 বিটের ইনপুট দিলে 4 বিটের আউটপুট পাওয়া। এখন যদি আমার 8 বিটের সংখ্যা হয় তাহলে 8 বিটের অ্যাডার লাগবে। যদি 64 বিটের সংখ্যা হয় তাহলে 64 বিট ইনপুট দিলে হচ্ছে। যেটা পিসিগুলো 64 বিট 64 বিট যোগ করতে পারে একসাথে। আমাদের কারেন্ট পিসিগুলো 64 বিট থাকে, 32 বিট থাকে, সেরকম হয়। কিন্তু এখন যদি আমাকে 500 বিট 1000 বিটের যোগ করতে হয় তাহলে কি করতে? পিসি কি পারে? পারে। কিভাবে পারে? আগেরটা ইউজ করে আর কি মেমোরি সিকোয়েন্সিয়ালি করতে লাগবে। সিকোয়েন্সিয়ালি, তার মানে এই যে সিকোয়েন্সিয়াল সার্কিটে ব্যবহার, ঠিক আছে? তার মানে সিকোয়েন্সিয়ালি করতে হবে। আমরা যেমন হাতে রেখে করি না, এক বিট করে হাতে রেখে যোগ করি, সেরকম ভাবে কম্পিউটারে সেটা করতে হবে। সেটাই আসলে সিকোয়েন্সিয়ালি, মানে অনেকগুলো ফুলার, তার মানে কিছু সংখ্যক যোগ করে সেটার ক্যারিটা মনে রাখতে হবে। ক্যারিটা যে মনে রাখতে হচ্ছে, এটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, বা এটার স্টেটটা আমাকে সেভ করে রাখতে হবে মেমোরি। তার মানে ক্যারি অবভিয়াসলি অ্যাডারের ক্ষেত্রে আমি ক্যারিটা সেভ করে রাখবো, ক্যারিতে 0 আছে না 1 আছে সেটা আমি আবার সার্কিটে সেটা ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা আজকে 4 বিট 8 বিট না, আমরা শুধুমাত্র 1 বিটের অ্যাডার, তাহলে 1 বিট সিরিয়াল, 1 বিট সিরিয়াল। এই হচ্ছে 1 বিট করে যোগ করবে। তাহলে আমরা যদি বেশি বিটের আউটপুট দিচ্ছে আমাকে কি করতে হবে? তাহলে অন্য আরো মেমোরি এলিমেন্ট রেজিস্টার বা র্যামে এগুলোকে 1 বিট করে সেভ করে তারপরে লাস্টে যে আউটপুট অনেকগুলো সাইকেল লাগবে। মানে 1000 বিটের আউটপুট দিতে হলে 1001টা সাইকেল ক্লক পালস ইউজ করে তারপরে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বেসিকটা করি, 1 বিটের সিরিয়াল এটা 1 বিটের দুইটা সংখ্যা আসবে ধরে নিই, তারপরে হচ্ছে সেখান থেকে আমরা যোগ করে আউটপুট। তাহলে এখানে হচ্ছে আমার অ্যাডার যদি বলি একটা বক্স, তাহলে এটা হচ্ছে 1 বিটের সিকোয়েন্সিয়াল অ্যাডার, 1 বিট সিকোয়েন্সিয়াল অ্যাডার বলা যায় সিরিয়াল অ্যাডার। ভেরিয়েশন সাবট্রাক্টর হতে পারে, মাল্টিপ্লেক্সার হতে পারে। তো আমরা সিমপ্লেক্স অ্যাডার আছে, এখানে হচ্ছে x1 2 বিট, মানে প্রত্যেকটা সংখ্যা থেকে এক, x1 হচ্ছে একটা বিট আর x2 হচ্ছে আরেকটা বিট, দুইটা সংখ্যা। আর এটার আউটপুট হচ্ছে দুইটা বিট যোগ করে আউটপুট দিবে সাথে সাথে একটা ক্যারিও দিবে, তাই না? যেটা আসলে আমরা সেভ করে রাখবো ফর নেক্সট বিট, এটা আমরা সেভ করে রাখবো ফর নেক্সট। তাহলে আমাদের সিকোয়েন্সিয়াল অ্যাডারটা, ধরলাম এই সিকোয়েন্সিয়াল অ্যাডারটা দিয়ে আমরা 4 বিটের সংখ্যা যোগ করতে চাই, ঠিক আছে? 4 বিটের সংখ্যা x1 ফর एग्जांपल 0 1 1 0 0, আর x2 হচ্ছে ফর एग्जांपल 0 1 1 1, ঠিক আছে? দুইটা সংখ্যা, কিন্তু সে তো সব দুইটাকে একবারে যোগ করতে পারবে না, একটা বিট করে যোগ করবে, ঠিক আছে? তাহলে আমি প্রথম ক্লক পালসে t1 টাইমে বা প্রথম ক্লক পালস যদি বলি t1 এ আমি 0 0 ইনপুট দিব, t2 তে 0 1 দিব, t3 তে 0 এটা দিব, t4 এটা দিব, t5 এটা আলাদা সার্কিট মেকানিজম। এটার আগে আরো আপনি মেমোরি রেজিস্টার ইউজ করে 1 বিট করে যাতে ফ্লিপ করা যায় সেটা করে দেব। আমরা এখান থেকে আউটপুট নিয়ে আবার টাইম থেকে সেভ করে তারপরে আসে ওইটা হচ্ছে এইটা পাই, পরে পরে। তাহলে আমরা এখন এইটা ফোকাস করি যে যে কোনো একটা সময় 2 বিট আসবে, সেটাকে হচ্ছে অ্যাড করে আমাকে জেড আউটপুট দিতে হবে। জেড কি হবে? 0 0 যোগ করলে 0 0 1 যোগ করলে 1 1 1 যোগ করলে 0 ক্যারি 1 1, তাহলে আমাকে এই আউটপুটটা প্রডিউস করবে। এই আউটপুটটা প্রডিউস করার জন্য 1 ইউনিটের যে অ্যাডিং পার্টটা আমরা ডিজাইন করছি সেটা কি করতে হবে? আমাকে
সেভ করে রাখবো, তাহলে আসলে এটা করা হবে। তাহলে এই দুটোর উপরে আউটপুট দিব, সাথে সাথে ক্যারিটা সেভ করে রাখবো, তারপরে পরের বিট ডকুমেন্টে সেই ক্যারিটা অ্যাড করে আমরা আউটপুট দিতে পারি। তাহলে ক্যারিটা সেভ করার জন্য আমরা একটা মেমরি এলিমেন্ট রাখবো, সেই মেমরি এলিমেন্টে আমরা হচ্ছে সেভ, তাহলে নিচে একটা মেমরি এলিমেন্ট রাখবো, এই মেমরি এলিমেন্টে দিব আবার এটা রাইট, ওটা আমরা ফাইনালি পরে রাখবো। এখন হচ্ছে আমরা এই যেটাকে সেভ করতে হবে সেটাকে আমরা, এখানে তো সিম্বল বোঝা যাচ্ছে যে 01 বা ক্যারিটাকে সেভ করতে, অনেক সার্কিটে ডেসক্রিপশন থেকে বোঝা যাবে না, সেজন্য আমরা সিস্টেমেটিক্যালি প্রথমে কি করব, স্টেট কয়টা সেভ করতে হবে সেটাকে ডিফাইন, এখানে কয়টা স্টেট আমাকে আলাদা আলাদাভাবে সেভ করে রাখতে হবে বা কয়টা স্টেট থাকতে পারে সেটা আমরা ডিফাইন। এই সিম্পলেস্ট এক্সাম্পলের ক্ষেত্রে স্টেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ যেখানে if carry was 0 in ER minus, আমি যদি i স্টেটে থাকি তাহলে তার আগের স্টেটে যদি ক্যারি 0 থাকে তাহলে আমি মেমোরিতে a স্টেটে থাকি, আর যদি ক্যারি 1 থাকে তাহলে হচ্ছে b স্টেট। ঠিক আছে, দুইটা না, তাহলে দুইটা স্টেট, এই দুইটা স্টেটের জন্য আমাকে মেমরি এলিমেন্ট ওইভাবে ডিজাইন করতে হবে। তারপর নেক্সট স্টেপ হচ্ছে এই স্টেট তো ডিফাইন করলাম, এখন কোন স্টেট থেকে কোন স্টেটে যাবে সেই ট্রানজিশনগুলো ডিফাইন করতে হবে। ট্রানজিশন ডিফাইন না করলে তো সার্কিট ঠিকঠাক মতো কাজ করবে না। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রামে আমরা হচ্ছে ট্রানজিশনগুলোকে ডিফাইন, ঠিক আছে, ট্রানজিশন কোন স্টেট থেকে কোন স্টেট। তাহলে আমার দুইটা স্টেট আছে এ আর বি, দুইটা স্টেট এ আর বি, এ মানে হচ্ছে ক্যারি 0, বি মানে হচ্ছে ক্যারি 1। তাহলে ধরে নেই ইনিশিয়ালি আমারটা এ স্টেটে আছে বা যে কোনো সময় এ স্টেটে আছে, ক্যারিতে 0 আছে। এখন ইনপুট আসতে পারে, যে কোনো ইনপুট 0 0 আসতে পারে, 0 1 আসতে পারে, 1 0 আসতে পারে, 1 1 আসতে পারে। এখন যদি ক্যারিতে 0 আসে অর্থাৎ আমি এই স্টেটে আছি, এখন যদি 0 0 ইনপুট আসে তাহলে ক্যারি কত হবে, 0 হবে, অর্থাৎ আমি এই স্টেটেই থাকবো। আউটপুট কত হবে, 0 আউটপুট। কারণ এই স্টেটে থাকা অবস্থায় আমার যদি 0 0 ইনপুট দেওয়া হয় তাহলে ট্রানজিশনটা এখানেই থাকবে, ঠিক আছে, 0 ক্যারি 0 থাকবে এবং আউটপুট হবে, তাহলে ইনপুট এখানে লিখছি, আউটপুটটা এখানে, ঠিক আছে। 0 0 ইনপুটের জন্য আউটপুট। এখন ইনপুট যদি 0 0 না আসে, 0 1 আসে, 1, তাহলে 0 1 আসলে আগে দেখি যে কোন স্টেটে যাবে। 0 1 যদি আসে ক্যারি কত হবে, 0, কারণ ইয়াতে ক্যারিতে 0 আছে, এখন 0 1 আসছে, তাহলে ক্যারি 0 হবে, আউটপুট কত যাবে, 1। তাহলে 0 1 ইনপুট করলে আউটপুট যাবে 1, কিন্তু আমার ক্যারিতে 0 থাকতে, অতএব আমি এই স্টেটে, এটার জন্য আমি আরেকটা আর্ট দিতে পারতাম, একটা আর্ট দিচ্ছি, এটার জন্য এটা, এটার জন্য। তারপরে যদি 1 0 আসে একইভাবে আউটপুট হবে 1 এবং ক্যারি হবে, ঠিক আছে। এরপরে যদি 1 1 ইনপুট আসে ক্যারি হবে 1 এবং আউটপুট কত হবে, আউটপুট 1 হবে, 0 আউটপুট। তাহলে ক্যারি 1 যেহেতু এখানে তো ক্যারি 0, তাহলে এখানে থাকা যাবে ক্যারি 1, ক্যারি 1 হচ্ছে, তাহলে 1 1 ইনপুটের জন্য ক্যারি 1 এ গেলাম আর আউটপুট 0, ঠিক আছে। অনেক সময় এগুলাতে ভুল হয়, তখন সার্কিট ডিজাইন ভুল হয়। স্যার এই জিনিসটা আমি বুঝি নাই, আবার একটু রিক্যাপ করা যাবে? এই যে 1 আর 1 যোগ করতেছি, 1 আর 1 যোগ করতেছি, ক্যারিতে আছে কত, 0, তাহলে আউটপুট কত, 0, ক্যারি পরের ক্যারিতে কত থাকবে, 1, 1, তাহলে ক্যারিতে যেহেতু 1 থাকে আমি এখানে থাকা মানে হচ্ছে ক্যারি 0 আছে, ক্যারি 1 আছে যেহেতু আমি বি স্টেটে, আচ্ছা, বি স্টেটে যাওয়া মানে ক্যারিতে 1 থাকবে, নেক্সট কি ক্যারিতে 1 থাকবে এবং আউটপুটে 0। মানে স্যার এ স্টেট দিয়ে কি ডিফাইন করতেছেন? এই স্টেজে এই ক্যারি 0 ছিল, ও আচ্ছা, আগের স্টেজে কি ছিল আর কি ক্যারি? আগের stage। এখন আমি বিতে যাচ্ছি, তার মানে এখন স্টেজের পরে আমি বিতে থাকবো, মানে পরের স্টেজের জন্য আমি বিতে থাকবো, পরের স্টেজের জন্য আমি বিতে থাকবো, ঠিক আছে। তাহলে এ স্টেজে থাকা অবস্থায় অন্য আর কোনো ইনপুট আসতে পারে, আমরা তো সবই ধরে নিচ্ছি, সকলটা নিচ্ছি 0 0 0 1 1 0 1। এখন তাহলে বি এর জন্য চিন্তা করি, আমার সার্কিটটা বি স্টেজে আছে, অর্থাৎ ক্যারিতে 1 সেট করা আছে,
এখন আমার 0 0 ইনপুট আসলে কি হবে, 0 1 আসলে কি হবে, 0 1 0 আসলে কি হবে, 1 1 আসবে। তাহলে বিতে থাকা অবস্থায় যদি 0 0 আসে তাহলে ক্যারিতে কত থাকবে, এই যে ক্যারিতে পরের জন্য 0 রাখতে হবে, আউটপুট 1 থাকবে। আউটপুটে 1 তাহলে 0 0 ইনপুট আসলে আমি আউটপুটে 1 দিয়ে এ স্টেটে চলে আসবো যাতে করে ক্যারিতে 0, ঠিক আছে। বিতে থাকা অবস্থায় যদি 0 1 আসে তাহলে আগে ক্যারি 1 ছিল এখন 1 আসতেছে, তাহলে ক্যারিতে 1 ক্যারিতে 1 থাকবে আর 0 আউটপুটে। তাহলে আমি বি স্টেটে থাকবো 0 1 এর জন্য আউটপুটে 0 থাকবে এবং ক্যারিতে 1 রাখার জন্য আমি বি স্টেটে, ঠিক আছে। এটা হচ্ছে আউটপুট আর ক্যারির জন্য আমি স্টেট 1 0 আসলে একইভাবে আমি হচ্ছে ক্যারিতে 1 রাখবো, সেজন্য বি স্টেটে থাকবো এবং আউটপুট থেকে হচ্ছে 1 1 আসলে কি হবে, আমার আসলে 1 1 মানে ক্যারিতে 1 রাখবো এবং আউটপুটে আবার 1, ক্যারিতে 1 রাখার জন্য এখানে থাকবো, ঠিক আছে। তাহলে আর কোনো ট্রানজিশন বাদ গেছে, জানি আমার দুইটা স্টেজের জন্য আমার সার্কিটকে ডিফাইন করার জন্য এই স্টেজ ডায়াগ্রামটায় সবকিছু চলে আসে। এখন হচ্ছে এই স্টেজ ডায়াগ্রাম থেকে আমি সার্কিটটা, তাহলে এই স্টেজ ডায়াগ্রাম নেক্সট স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ এটা, সেকেন্ড স্টেপ এটা, স্টেজ ডায়াগ্রাম, নেক্সট হচ্ছে স্টেট ট্রানজিশন বা স্টেট টেবিল। স্টেট টেবিলে আমরা যেটা করি, স্টেট টেবিলে এই স্টেট ডায়াগ্রামটাকে একটা টেবিল আকারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে আমরা পরবর্তীতে ওই যে কে ম্যাপ ট্রুথ টেবিল করে যাতে সার্কিটটাকে ফর্মে আনতে, ফর্মে আনতে। তাহলে টেবিলটা কিরকম হবে, টেবিলের রো এইদিকে থাকবে হচ্ছে প্রেজেন্ট স্টেট, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, ঠিক আছে। এই পাশে রাখবো প্রেজেন্ট স্টেট কয়টা, দুইটা হতে পারে, একটা হচ্ছে এ অথবা বি। তাহলে এ প্রেজেন্ট স্টেট থাকলে কি হবে, বি প্রেজেন্ট স্টেট থাকলে কি হবে, সেটা হচ্ছে এই রোতে। আর এদিকে কলামগুলো থাকবে হচ্ছে কি ইনপুটের জন্য, কি ইনপুটের জন্য আউটপুট থাকবে। তাহলে x1 x2 ইনপুটের জন্য x1 x2 ইনপুট কম্বিনেশন কি কি হতে পারে, 0 0 0 1 1 0 1 1 1, তাহলে 0 0 ইনপুট 0 1 ইনপুট 1 1 ইনপুট 1 0, রেকর্ড আকারে লিখলাম যাতে ট্রুথ টেবিল পরবর্তীতে করতে সুবিধা হয়। আর তাহলে এই ঘরগুলো থেকে কি করব, ঘরগুলোতে লিখব যে নেক্সট কোন স্টেপে যাবে এবং আউটপুট কত হবে, কমা দিয়ে নেক্সট স্টেপ কি হবে এবং আউটপুট কত যাবে সেটা হচ্ছে, মানে প্রত্যেকটা ঘরের লিখব সেটা। তাহলে এই স্টেটে থাকা অবস্থায় 0 0 ইনপুট আসলে সে কোথায়, এখান থেকে স্টেট ডায়াগ্রাম থেকে এ স্টেটে থাকা অবস্থায় 0 0 ইনপুট আসলে সে এ স্টেটে থাকবে, আউটপুট দিবে 0। তাহলে আমি এখানে কি লিখব, নেক্সট স্টেট হবে এ, আউটপুট হবে 0, ঠিক আছে। এ স্টেটে থাকা অবস্থায় 0 1 ইনপুট আসলে সে এ স্টেটে থাকবে, আউটপুট দিবে কত, 1। তাহলে এ স্টেটে থাকা অবস্থায় 1 1 ইনপুট আসলে সে বি স্টেটে যাবে, আউটপুট দিবে 0। তাহলে বি স্টেটে যাবে, আউটপুট দিবে 0, ঠিক আছে। তারপরে এ স্টেটে থাকা অবস্থায় 1 0 ইনপুট আসলে সে এ স্টেটে থাকবে, আউটপুট দিবে 1। এ স্টেটে থাকবে, আউটপুট দিবে 1, ঠিক আছে। তাহলে বি স্টেটে যাবে, বি স্টেটে থাকা অবস্থায় 0 0 ইনপুট আসলে সে এ স্টেটে যাবে, আউটপুট দিবে 1। তাহলে এ স্টেটে যাবে, আউটপুট দিবে 1। তারপরে 0 1 ইনপুট আসলে বি স্টেটে থাকবে, আউটপুট দিবে 0। তাহলে বি 0, তাহলে 1 1 এর জন্য বি 1, তাহলে 1 0 এর জন্য বি 0, ঠিক আছে, ঠিক আছে না। তাহলে স্টেট টেবিলে আমি স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিলে নিয়ে আসি। এরপরের কাজ হচ্ছে ট্রানজিশন ফেজ, ট্রানজিশন স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে। প্রথমে স্টেটগুলো ডিফাইন করলাম, স্টেটের ট্রানজিশন ডিফাইন করলাম, তারপর টেবিলে নিয়ে আসলাম, টেবিল থেকে এখন আমি কি করব, বিটে নিয়ে আসবো।
বিটে নিয়ে আসবো যাতে মেমোরি এলিমেন্ট কয়টা লাগে। তাহলে আমার এখানে কয়টা স্টেট আছে? 2টা। তাহলে এটাকে মেমোরি এলিমেন্টটা রাখার জন্য কয় বিট লাগবে? 1 বিট। 2টা স্টেট রাখার জন্য 1 বিট লাগবে। তার মানে আমার 1 বিটের মেমোরি এলিমেন্ট। তাহলে 1 বিটের মেমোরি এলিমেন্টের জন্য আমরা স্মল y দিলাম, যেটা সেভ করবো। ওই যে আমরা মেমোরি এলিমেন্টের আউটপুটকে স্মল y দিছিলাম না একটু আগে, তো সেই স্মল y, ঠিক আছে? সেই স্মল y এর জন্য তাহলে বললাম কি a স্টেটের জন্য আমি 0, y তে যদি 0 থাকে তাহলে a স্টেটে আছি, y তে যদি 1 থাকে বা ফ্লিপ ফ্লপে যদি 1 থাকে বা মেমোরি এলিমেন্টে যদি 1 থাকে তাহলে আমি b স্টেটে আছি, ঠিক আছে? তাহলে a হচ্ছে 0, b হচ্ছে 1। আর এখানে হচ্ছে x1 x2 আগের মধ্যে থাকবে 0 0 0 1 1 1। ট্রানজিশন টেবিলে আমি হচ্ছে আউটপুট আর নেক্সট স্টেট আলাদা করে দেব। নেক্সট স্টেটে যাওয়ার জন্য এখান থেকে এখানে যাওয়ার জন্য নেক্সট স্টেটে আমার কত দিতে হবে বা ফ্লিপ ফ্লপের ইনপুটে কত দিতে হবে সেটাই আমরা হচ্ছে এখানে, অর্থাৎ ক্যাপিটাল Y কত হবে সেটা আমরা এখানে, ঠিক আছে? কারেন্ট স্টেট এ তে আছে, বি তে যাওয়ার জন্য বা এ তে যাওয়ার জন্য ইনপুটে কি দিতে হবে, মেমোরি এলিমেন্টের ইনপুটে কি দিতে হবে। তো এখানে যেহেতু আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছি, যেটা আমি সেভ করতে চাই সেটাই ডি ফ্লিপ ফ্লপের ইনপুটে দিলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে এ তে থাকা অবস্থায় এ যখন যেতে চাই তখন এ 0 দিলেই হচ্ছে, 0 সেভ করলেই হচ্ছে। তাহলে এ এর জন্য সিম্পলি আমি 0 ইউজ করলেই হচ্ছে। a এর জন্য 0, তারপরে b এর জন্য 1, a এর জন্য 0, তারপরে ওটা থেকে a এর জন্য 0, b এর জন্য 1, b এর জন্য 1, b এর জন্য 1, ঠিক আছে? ঠিক আছে? তো এটা হচ্ছে আমি কোন স্টেটে আছি, এটা হচ্ছে কোন স্টেটে যেতে চাই, ঠিক আছে? তো এখানে যেহেতু ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছি, যে স্টেটে যেতে চাই সেটাই ওই ফ্লিপ ফ্লপের ইনপুটে দিলেই হচ্ছে। এটা হচ্ছে মেইনলি ওই ফ্লিপ ফ্লপের ইনপুটে আমি কত দিই। কখনো কখনো এরকমও হইতে পারে যে আমি হয়তো ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি না, টি ফ্লিপ ফ্লপ বা অন্য ধরনের ফ্লিপ ফ্লপ ইউজ করি, তখন আমি যে স্টেটে যেতে চাই সেই স্টেটে যাওয়ার জন্য ইনপুটে কি দিতে হবে সেটা ডিটারমাইন করে তখন এখানে লিখব, ঠিক আছে? যেহেতু ডি ইউজ করছি, যেটাতে যেতে চাই ওইটা ইনপুটে দিলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে ডি ফ্লিপ ফ্লপে যেটা ইনপুট দিব সেটাই সেভ। তাহলে যেহেতু আমি এ তে যেতে চাই এবং এ হচ্ছে 0 দ্বারা রিপ্রেজেন্ট করে এখানে, তাহলে আমি ইনপুটে 0 দিলেই, তাহলে জাস্ট সিম্পলি এ এর জায়গায় 0, বি এর জায়গায় 1 বসায় এই কোডটা আমি ফ্লিপ ফ্লপের জন্য বানাবো। কিন্তু যদি অন্য ফ্লিপ ফ্লপ ইউজ করতাম তাহলে এটা এত সোজা ছিল না, আরেকটা স্টেপ আছে, সেটা আমরা হচ্ছে পরে, ঠিক আছে? এটা হচ্ছে পরে। তাহলে y পেয়ে গেলাম, কোন স্টেজে যাবো সেই স্টেজটা এখানে দিয়ে দিব, তাহলে ওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? এখন এরপরে হচ্ছে আউটপুটও তো বের করতে হবে, তাই না? আউটপুটের জন্য আমাকে ইকুয়েশন বের করতে হবে। তাহলে আউটপুটটা আলাদা করে এই পাশে লিখি 0 0 0 1 1 1 1, এটা হচ্ছে আউটপুট। এটা কি আউটপুটে যা আছে ওইটাই তো আমাকে জেনারেট করতে হবে। স্যার এটা কি আলাদা টেবিল নাকি একই টেবিল? মানে একই টেবিলে আলাদা। এই স্যার বুঝতে পারছি। তাহলে হচ্ছে 0 1 0 1 1 0 একই টেবিলও করতে পারো, আলাদা টেবিলও করতে পারো, কিন্তু এই যে মানে আলাদা রাখলাম যাতে আমি এখন এখানে, তাহলে আমার এখন কয়টা ইকুয়েশন লাগবে? 2টা ইকুয়েশন লাগবে, একটা y এর জন্য, ক্যাপিটাল Y এর জন্য, আরেকটা হচ্ছে z এর জন্য, ঠিক আছে? ক্যাপিটাল Y এর জন্য এটা কে ম্যাপ করলে এখান থেকে কত পাবো? ক্যাপিটাল Y এর জন্য কে ম্যাপ করি, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে তিনটা গ্রুপ, তাহলে এটার জন্য x1 x2 or x1 y or x2, ঠিক আছে? তিনটা গ্রুপ কে ম্যাপ, যাতে এখান থেকে কে ম্যাপ আর আলাদা করে করা না লাগে এর জন্য গ্রে কোডে লিখে দিচ্ছি, তাহলে সুবিধা আছে। z এর জন্য গ্রুপ করা যায় না, তাই না? কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে XOR, তাহলে XOR হচ্ছে x1 XOR x2 XOR, ঠিক আছে? স্যার গ্রে কোডেরটা কি বললেন না বুঝি। সবগুলোকে আমি এরপরে সিম্পলিফাই করে নিয়ে আসি। স্যার গ্রে কোডেরটা কি বললেন বুঝি নাই। কোনটা? গ্রে কোডেরটা কি বললেন? এই যে এখানে গ্রে কোড লেখছি না, আমি যদি গ্রে কোড আকারে না লিখি
হ্যাঁ। তাহলে আবার আলাদা কেবেল। ও হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, সেই জন্য আমরা সাধারণত গ্রেড কোডটাই টেবিলের জি মধ্যে স্যার, গ্রেড বের কোডটাই। করি। তাহলে y পেয়ে গেছি, z পেয়ে গেছি। তাহলে মোটামুটি আমাদের ইকুয়েশনগুলো রেডি। এখন আমরা সার্কিটটা ডিজাইন করব, ফাইনাল সার্কিট। তো ফাইনাল সার্কিট ডায়াগ্রাম, তাহলে আমাদের কি ছিল? আমাদের কম্পিউটেশনাল পার্ট থাকে, মেমোরি পার্ট থাকে, ফ্লিপ ফ্লপ। এটা আমরা ডি ফ্লিপ ফ্লপ নিয়েছি 1 বিটের। ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে ক্যাপিটাল 1 আর আউটপুটটা হচ্ছে স্মল y। আমাদের ইনপুট ছিল 1 বিট করে x1 এবং x2 এবং আউটপুট ছিল হচ্ছে z। এই কথা হচ্ছে, তাহলে আমরা কি কি ইকুয়েশন পাইছি? z এর জন্য একটা ইকুয়েশন পাইছি না? তাহলে z এর জন্য দুইটা XOR গেট দিয়ে একটা সার্কিট তৈরি করব। ঠিক আছে, x1 x2 আর y করে XOR করে এখানে আউটপুট। তাহলে সেটা তোমরা এখানে আঁকবে, পরীক্ষা হলে কিন্তু সেটা আঁকতে হবে। এখান থেকে নিয়ে এখানে দুইটা XOR বসায় ওইভাবে করে আঁকবে। এটা আমি একটা বক্স দিয়ে দেব। আর আরেকটা কি হচ্ছে, y এর জন্য ইকুয়েশন বাই করছি এটা 1 2 3টা AND গেট, দুইটা OR গেট দিয়ে এখানে একটা সার্কিট আঁকবে। ঠিক আছে, x1 x2 y a and not করে এখানে সার্কিট আঁকবে। একে এখান থেকে y দেব। ঠিক আছে, সেই y টা আমি ডিফ্লিপে সেভ করব। পরবর্তী ক্লক পালসে এটা হচ্ছে আমার এখান থেকে ইনপুট নিয়ে এইভাবে সার্কিটটা চলবে। বুঝা গেছে? প্রথম যে সার্কিট আছে সেটার সাথে সিকোয়েন্সিয়াল সার্কিট মিলছে না? কারো কোনো কোশ্চেন? স্যার আমরা তো চাইলে ক্যারি সেভ করতে পারতাম ডাইরেক্ট, মানে আসলে ক্যারি সেভ করছে, মানে পুরাটা যদি কিছু করে মানে আসলে ক্যারি সেভ। এই যে ক্যারি যে আসলে সেভ করা লাগে সেটা তো আমরা আগে থেকে জানি, সেটা আমরা মানে জাস্ট সিস্টেমটা দেখাইলাম। এবং তোমার যেহেতু এটা মাথায় আছে যে ক্যারি এভাবে জেনারেট করতে হয়, এটা তুমি ম্যাপ করতে পারো। এরপরের ইয়েগুলোতে তোমরা দেখবে যে আরো বড় বড় করবো বা সাবট্রাক্টর আছে, তো সেই ধরনের ইয়েগুলোতে এগুলো এত সিম্পল হবে না, এত সিম্পল হবে। সেখানে আমাদের বড় বড় ইকুয়েশন আছে, বা এখানে ডি ফ্লিপ ফ্লপ ইউজ না করে একই প্রোগ্রামে যদি আমি অন্য ফ্লিপ ফ্লপ ইউজ করতাম, এসআর ফ্লিপ ফ্লপ ইউজ করতাম, সেটা আমাদের দুইটা ইনপুট জেনারেট করতে হবে। এখানে সার্কিট, এখানে কিছু ক্যারি দিলে হয়তো অন্য কিছু আমাদের ক্যারির বদলে মানে ওই ইকুয়েশনে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমরা এইভাবে হচ্ছে সার্কিটগুলো ডিজাইন করি। নেক্সট উইকে আমরা হচ্ছে এই মেমোরি ভিতরে কীভাবে কাজ করে। তাহলে প্রথম ক্লাসে আমি বইয়ের লিস্ট দিলাম, মনে আছে? বইয়ের লিস্ট মনে আছে? বই এই কথা হচ্ছে কি হচ্ছে, কি অ্যারেঞ্জমেন্ট করতেছে? অ্যারেঞ্জমেন্ট আছে, খেলাধুলা করা, বুকস হচ্ছে নেলসন। নেলসনের বইটা আমরা সাধারণত মানে আমি ক্লাসে পড়া করি বা টেক্সট বুক হিসেবে নেলসনের বই। তোমরা তো ম্যাডাম তো তোমাদেরকে মরিস ম্যানও পড়াইছে না? মরিস ম্যানোতে সিকোয়েন্সিয়াল সার্কিট ভালো না, ঠিক আছে? তো আমরা নেলসনের বই পড়বো। এরপরে হচ্ছে পরিম্যান জনসন, নেলসনের বইতে যে এই এক্সাম্পলটা আছে, প্রথম আজকে যেগুলো পড়াইছি এগুলো সবগুলোই নেলসনের বইতে আছে। দেন হচ্ছে পরিম্যান জনসন, তারপরে হচ্ছে কোহাবি, এগুলো রাইটারের নাম আর কি। মরিস ম্যানো থেকে আমরা হচ্ছে ওই বিভিন্ন রেজিস্টার মেমোরি এলিমেন্টের কনস্ট্রাকশন ওগুলো কিছু করবো। তারপরে সার্কিট ডিজাইনের জন্য আমরা কোহাবিতে চলে যাবো। কোহাবিতে এই যে আমরা স্টেট ডায়াগ্রাম, স্টেট মিনিমাইজেশন, স্টেটের যেসব কাজগুলো সেগুলো কোহাবিতে দেওয়া আছে। পরিবেশ জনসনের বেশ কিছু এক্সাম্পল আছে, সার্কিট ডিজাইনের এক্সাম্পল এক্সারসাইজ আছে, আর নেলসন একটা এক্সপ্লেনেশন। নেলসনটা কিনবো আমি, কিনলে কি নেলসনটা কিনবো? হ্যাঁ, নেলসনটা কিনতে পারো, লেটেস্ট এডিশন নেলসনটা। নেলসনটা নীল থেকে হার্ড কপি পাবা, মানে এটা দেখে ধরে ধরে পাবা, সবগুলোই সফট কপি অ্যাভেলেবল আছে। কারো কোনো কোশ্চেন আছে?